গ্লাসগোতে জলবায়ু সম্মেলন COP26 এর আনুষ্ঠানিক বৈঠকে প্রতিনিধি ও সরকার প্রধানদের অংশগ্রহণ, কার্বন নিঃসরণ নিয়ে সতর্কতা জাতিসংঘের। G20 বৈঠকের শেষ দিনে গুরুত্ব পেল অস্ত্র চুক্তি ইস্যু, যুদ্ধ বিমান নিয়ে বাইডেন এরদোগান বৈঠক আর সাবমেরিন নিয়ে অস্ট্রেলিয়া ফ্রান্স বাকযুদ্ধ। চীনে আবারও বাড়ছে করোনার প্রকোপ, একদিনেই 92 জনের শরীরে শনাক্ত ভাইরাস, 42 দেশে মিলেছে ডেল্টা ভ্যারিয়েন্টের পরিবর্তিত রূপ। শিরোনামগুলো দেখছিলেন, এবারে পুরো খবরে যাচ্ছি। স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলন COP26 এর আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিয়েছেন বিশ্ব নেতা ও প্রতিনিধিরা। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এ সময় তাকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, সাথে ছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 12 দিনের এই সম্মেলনে অংশ নিতে ভেন্যুতে পৌঁছান 120 দেশের সরকার ও প্রতিনিধিরা। নেট জিরো প্রকল্প বা কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করবেন তারা। সোমবার থেকে শুরু মূল আনুষ্ঠানিকতা। এর আগে উদ্বোধনকে ঘিরে গ্লাসগোতে বিক্ষোভ সমাবেশ করেন পরিবেশ এবং মানবাধিকার কর্মীরা। তাদের অভিযোগ, ধরিত্রী ধ্বংসের পেছনে দায়ী ধনী এবং উন্নত দেশগুলো। তাদের শিল্প কারখানা থেকে নির্গত ক্ষতিকর কার্বনের কারণেই দ্রুত গলছে বরফ, ডুবে যাচ্ছে নিচু দেশগুলো। গেল কয়েক বছর ধরে দাবানল, ভয়াবহ উষ্ণ তাপমাত্রা ও প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের মুখোমুখি হচ্ছে বিশ্ব, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব। I have called for the G20-ভুক্ত দেশগুলোকে বলবো, পূরণ করুন প্রতিশ্রুতি, কারণ তারাই বিশ্বের 80% কার্বন নিঃসরণের জন্য দায়ী। তবে অন্যান্যদেরও নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে, নতুবা বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসে আটকে রাখার প্রতিজ্ঞা বাস্তবায়ন করা যাবে না। সময় ফুরিয়ে আসছে, দ্রুত এগোতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জবাবের অপেক্ষায় রয়েছে। বর্তমানে যে হারে কার্বন নিঃসরণ হচ্ছে, তাতে আগামী আরও 100 বছর ধরে গলতে থাকবে পৃথিবীর সব বরফ, এমন সতর্কতা জানিয়েছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা WMO। বায়ুমণ্ডলে জমা হওয়া কার্বনের স্তর কমাতে এখনই এই নিঃসরণ কমানোর কোনো বিকল্প নেই বলে জানানো হয়েছে। এদিকে বিশ্ব নেতারা বলছেন, রাতারাতি না হলেও ক্রমান্বয়ে বন্ধ করতে হবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। G20-র পর COP26 জলবায়ু সম্মেলনেও আলোচিত ইস্যু জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো। তেল, গ্যাস এবং কয়লা ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে যে পরিমাণ কার্বন জমেছে তা বিশ্বের জন্য বিপজ্জনক। মিথেন, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইডের পরিমাণ বাড়ায়, ভয়াবহ আকারে বাড়ছে বিশ্বের তাপমাত্রা। এই ধারা অব্যাহত থাকলে আগামী 100 বছর ধরে গলতে থাকবে বিশ্বের সব বরফ। 2013 সাল থেকে এখন পর্যন্ত সমুদ্রের উচ্চতা বেড়েছে 4.4 মিলিমিটার, অথচ এর আগেও 2 দশকে সাগরের উচ্চতা বেড়েছিল 2 মিলিমিটার। গেল 7 বছরে কার্বন নিঃসরণ হয়েছে সবচেয়ে বেশি। লকডাউনে কারখানা বন্ধ, যান চলাচল কম থাকলেও বায়ুমণ্ডলে মিথেন, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্য হারে। ফলে তাপমাত্রা এতটাই বেড়েছে যা আমাদের বিপদের জন্য যথেষ্ট। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বিকল্প উৎসের পক্ষে অবস্থান বিশ্ব নেতাদের। তবে রাতারাতি অবস্থার পরিবর্তনে সন্দিহান তারাও। তেল, গ্যাস এবং কয়লা উৎপাদনকারী দেশগুলোকে হঠাৎ করেই জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে বলাটা কতটা কার্যকর, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এক রাতের মধ্যে আমরা নিশ্চয়ই বলতে পারবো না যে কাল থেকে তেল, গ্যাস ব্যবহার করা বন্ধ করে ফেলতে হবে, কিন্তু এটাও তো সত্য যে বিকল্প জ্বালানি ব্যবহার ছাড়া অন্য কোনো পথ নেই আমাদের কাছে। সোলার, উইন্ডমিল সহ আর যেসব পথ আছে সেগুলোর ব্যবহার অবশ্যই বাড়াতে হবে। এদিকে চীন, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ উন্নত দেশগুলো একমত না হওয়ার শঙ্কা নিয়ে গ্লাসগোতে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন। মুশফিক হাসান, যমুনা নিউজ। দর্শক, জলবায়ু সম্মেলন উপলক্ষে কিছুক্ষণ আগে আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু। গ্লাসগোতে যে এবারের COP26 অর্থাৎ জলবায়ু সম্মেলনের শুরুর পর্বের উদ্বোধন হয়েছে 31শে অক্টোবর। আজ 1 নভেম্বর। আজকে কিন্তু শীর্ষ নেতাদের যে সম্মেলন সেটির উদ্বোধন হবে দুপুর 2টা নাগাদ এখানকার সময়, অর্থাৎ বাংলাদেশ সময় 8টা নাগাদ। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে ক্লাইমেট ভালনারেবল ফোরামের এবং কমনওয়েলথের একটি সভায় যোগ দিচ্ছেন। এর পাশাপাশি তিনি শ্রীলঙ্কার সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। একই সঙ্গে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন দাতব্য সংস্থা, তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাবার্তা বলার সুযোগ রয়েছে। পাশাপাশি বাংলাদেশ
এখানকার সময় দুপুর 2টা অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা 8টার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের যে বক্তব্য সেটি উপস্থাপন করবেন। আমরা যেমনটা জানতে পেরেছি যে বাংলাদেশের পক্ষ থেকে এই জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বড় যে ক্ষতির মুখে পড়ছে, সবচেয়ে বড় যে ঝুঁকিটি তৈরি হচ্ছে অর্থাৎ খাদ্য নিরাপত্তা, সেই বিষয়টিকে এবার গুরুত্ব দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো দেশগুলো যে পরিমাণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পাশাপাশি সেখানে কার্বন নিঃসরণ অনেক পরিমাণে না করার পরে বাংলাদেশের যে নদী ভাঙ্গন, ঋতু পরিবর্তনের যে ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে, সেগুলোর বিষয়ে দায়ী যে দেশগুলো অর্থাৎ উন্নত বিশ্ব যেগুলো, তাদের প্রতি এগুলোর ক্ষতিপূরণ দেওয়ার যে বাড়তি দাবি সেটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থাপন করবেন। এর পাশাপাশি $100 বিলিয়ন যে তহবিল প্রতি বছর ঘোষণা করার কথা বড় দেশগুলোর, সেটির ক্ষেত্রে এবং সেটি যেন অ্যাডাপ্টেশন এবং মিটিগেশন এই দুই খাতে যেন সমানভাবে ব্যয় করা হয়, সেই দাবিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরবেন। দর্শক, জলবায়ু সম্মেলনের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহফুজ বিশু। ইট নয়, ফেলনা প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে বসতবাড়ি। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি বানিয়ে বেশ সাড়া ফেলেছে স্থানীয় একটি এনজিও। সংস্থাটি বলছে এই পদ্ধতিতে শুধু পরিবেশ বান্ধব বাড়িই নয়, বানানো হচ্ছে অন্যান্য স্থাপনাও। ইটের বদলে দেয়াল তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে সারি সারি প্লাস্টিকের বোতল। এই দৃশ্য দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। মূলত প্লাস্টিকের বোতলে বালু ভরে তৈরি করা হয় পরিবেশ বান্ধব ইট। পরে এগুলো সিমেন্টের মাধ্যমে গাঁথা হয়, যা দিয়ে সহজেই 42 বর্গমিটারের একটি বাড়ি তৈরি সম্ভব। আমি এখানে 2 বছর ধরে কাজ করছি। এটি আমার কাছে দূষণমুক্ত পরিবেশের জন্য দারুণ উদ্যোগ বলে মনে হয়েছে। বোতল দিয়ে তৈরি এসব বাড়ি সাধারণ ইটের মতোই মজবুত। খেনসানি কালেকশন নামের একটি সংস্থার পরিচালক দিয়ানা মুসারার উদ্যোগে চলছে এই নির্মাণ কাজ। তার দাবি শুধু সাশ্রয়ী নয়, এটি পরিবেশ বান্ধবও। কয়েকটি ঘর তৈরির জন্য আমরা 3.5 টন প্লাস্টিক সংগ্রহ করেছি। এসব প্লাস্টিক পরিবেশ দূষণের অন্যতম কারণ। আশা করছি এর জনপ্রিয়তা বাড়লে কমে আসবে প্লাস্টিক বর্জ্য। পরিবেশ থেকে ক্ষতিকর প্লাস্টিক দূষণ কমাতে দ্রুতই অন্যান্য দেশেও পরিবেশ বান্ধব এই পদ্ধতি জনপ্রিয় হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। G20 সম্মেলনে করোনা মহামারী আর জলবায়ু মূল এজেন্ডা থাকলেও শেষ দিনে গুরুত্ব পায় দ্বিপাক্ষিক অস্ত্র চুক্তি ইস্যু। সাইডলাইন বৈঠকে F-16 যুদ্ধবিমান কেনা ইস্যুতে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। অকাস চুক্তি নিয়ে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মধ্যে চলে বাকযুদ্ধ। করোনা মহামারীর পর প্রথমবারের মতো শীর্ষ ধনী দেশগুলোর জোট G20 সম্মেলনে বসেন বিশ্ব নেতারা। শেষ দিনের আলোচনায় বেশি গুরুত্ব পায় অস্ত্র চুক্তি, মুক্ত বাণিজ্য সহ বিভিন্ন ইস্যু। সম্মেলনে F-16 যুদ্ধ বিমান কেনা ইস্যুতে সাইডলাইন বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বৈঠকে দুই দেশের মধ্যকার বিরোধপূর্ণ নানা ইস্যুতেও হয় আলোচনা। F-35 যুদ্ধবিমান কেনার জন্য আমরা $140 কোটি পরিশোধও করেছিলাম, তবুও সেই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। সেটি ছাড়াও F-16 যুদ্ধবিমান চুক্তির বিষয়টি এগিয়ে নিতে আলোচনা হয়েছে জো বাইডেনের সাথে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, শুধু তুরস্ক নয়, মহামারী ও পারমাণবিক অস্ত্র ইস্যুতে আলোচনা হয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সাথেও। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সবাইকে সহযোগিতার বিষয়ে রাজি হয়েছি। আশা করছি এতে কূটনৈতিক সম্পর্ক আরো দৃঢ় হবে। বিশেষ করে পরমাণু ইস্যুতে ইরানের যে বেপরোয়া আচরণ তা রোধ করতে সবার একতা প্রয়োজন। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাথে করা অকাস চুক্তি নিয়ে মিথ্যাচার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অজি প্রধানমন্ত্রী। 19টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত G20 জোট। অভিযোগ রয়েছে বিশ্বের মোট কার্বন নিঃসরণের 80% আসে এসব দেশ ও জোটভুক্ত অঞ্চল থেকে। তবুও সম্মেলনের আনুষ্ঠানিক বিবৃতিতে 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য অর্জনের বিষয়ে কিছুই বলা হয়নি। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। জোকারের ছদ্মবেশে সাবওয়েতে ছুরিকাঘাতের মাধ্যমে 17 আরোহীকে গুরুতর আহত করল এক ব্যক্তি। 3 জনের অবস্থা সংকটাপন্ন। রোববার জাপানের রাজধানী টোকিওতে এই হামলা হয়। স্থানীয় সময় রাত 8টা নাগাদ কোকুইডো স্টেশনে এই হামলাটি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের বেশিরভাগ মানুষ হ্যালোইন পার্টিতে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। হঠাৎই এলোপাতাড়ি ছুরি নিয়ে একটি ব্যক্তি হামলা চালায়। সেই উজ্জ্বল বেগুনি ও সবুজ রঙের জোকারের পোশাক পরা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তারা ভেবেছিল এটি হ্যালোইনের নাটক, কিন্তু বগির চারপাশে তরল পদার্থ
ছড়িয়ে আগুন ধরিয়ে দেয় এতটাই। প্রাণে বাঁচতে জানালা দিয়ে বের হন অনেকে। স্টেশনে থাকা পুলিশ সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আটক করা হয় 24 বছর বয়সী হামলাকারীকে। এখনও তার পরিচয় এবং হামলার মোটিভ প্রকাশ করা হয়নি। চীনে আবারও বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। রোববার একদিনই 92 জনের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতী ভাইরাস। সোমবার এই তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বলা হচ্ছে, নতুন সংক্রমিতদের মধ্যে 59 জনই স্থানীয়ভাবে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তাদের বিদেশ ভ্রমণ বা বিদেশ ফেরত কারোর সাথে চলাচলে সম্পৃক্ততা পাওয়া যায়নি। জানানো হয়, আক্রান্তদের বেশিরভাগই চীনের উত্তরাঞ্চলীয় এলাকার, বিশেষ করে গানসু, হিবেই, ইনার মঙ্গোলিয়ায়। 2019 সালের 31 ডিসেম্বর বিশ্বে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় চীনের হুবেই প্রদেশে। এখনও জানা সম্ভব হয়নি এই ভাইরাসের উৎস। এদিকে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের আরেকটি পরিবর্তিত রূপ খুঁজে পেয়েছেন গবেষকরা। এর নাম দিয়েছেন AY4.2। রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সাপ্তাহিক বিবৃতিতে এই তথ্য জানায়। বলে, মূল ভ্যারিয়েন্টের তুলনায় এটি কয়েকগুণ বেশি সংক্রামক। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ভারত, ইসরায়েল সহ বিশ্বের 42টি দেশে এটি শনাক্ত হয়েছে। এটি একটি সাব ভ্যারিয়েন্ট। জুলাই মাসে প্রথম লন্ডনের কাছে এটির উপস্থিতি ধরা পড়ে। গবেষকদের দাবি, অঞ্চলগুলোতে গোটা অক্টোবরে যত সংক্রমণ মিলেছে তার 5.9% কারণ নতুন ভ্যারিয়েন্ট। তাছাড়া আবিষ্কৃত ভ্যাকসিনগুলোর প্রতিরোধ ক্ষমতাও এটি ভেঙে দিতে পারে। বিশ্বে করোনা মহামারীতে মোট প্রাণহানি 50,15,000-এর মতো। এখন পর্যন্ত 25 কোটি মানুষের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। রোববার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, সম্প্রতি তার পরিবারের কয়েকজনের শরীরে করোনা শনাক্ত হয়। এর জের ধরে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ইউরোপ সফরে অংশ নেননি তিনি। এমনকি গেল বুধবারের পর হোয়াইট হাউসে কারোর সাথে সাক্ষাৎও করেননি। স্বাস্থ্য পরীক্ষার পর রোববার তার শরীরে করোনা শনাক্ত হয়। গেল মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তিনি সাক্ষাৎ করেন। তবে ওই বৈঠকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হয় বলে নিশ্চিত করেন জেন সাকি। চিকিৎসকদের পরামর্শে 10 দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। আফগানিস্তানে বিয়ে বাড়ির গান বন্ধে হামলা চালালো বন্দুকধারীরা। রোববারের ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 জন, আহত কমপক্ষে 10 জন। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, 3 হামলাকারীর 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার তালেবান সদস্য কিনা সেই বিষয়টি বিবৃতিতে উল্লেখ করা হয়নি। জাবিউল্লাহ মুজাহিদের দাবি, ঘটনাটি এখনও খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নানগরহার প্রদেশের সুরখর্দ এলাকায় যৌথ আয়োজনে বিয়ে হচ্ছিল 4 জুটির। তারা স্থানীয় তালেবান নেতাদের কাছ থেকে বাদ্য বাজনার অনুমতিও নিয়েছিলেন। তবুও রাতে অনুষ্ঠানস্থলে হামলা চালায় বন্দুকধারীরা। ভাঙচুরের পাশাপাশি অতিথিদের দিকে গুলি ছোড়া হয়। 1996 থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় থাকাকালে সব ধরনের গান বাজনা নিষিদ্ধ করেছিল তালেবান। নিলামে বিক্রি হলো 6,60,00,000 বছর আগের ডাইনোসরের ফসিল। প্রায় 67 কোটি টাকা এটি কিনে নিয়েছেন এক ব্যক্তি। প্যারিসের ড্র আউট নামের আয়োজক প্রতিষ্ঠান জানায়, এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ট্রাইসেরাটপস ডাইনোসরের দেহাবশেষ এটি। 2015 সালে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা থেকে উদ্ধার হয় ট্রাইসেরাটপস জাতের ডাইনোসরের এই ফসিল। বিজ্ঞানীরা বলছেন, 2.62 মিটার লম্বা ও 2 মিটার চওড়া কঙ্কালটি কমপক্ষে 6.5 কোটি বছর আগের। বিগ জন নামে পরিচিত এই ডাইনোসরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ না পাওয়া গেলেও মিলেছে দেহাবশেষটির 60%, যা বিরল ঘটনা। সম্প্রতি প্যারিসে ফসিলটি নিলামে তোলা হয়। এই ধরনের নিলাম একেবারেই বিরল এবং ব্যতিক্রমী, কারণ আমরা প্রায় ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেলেও এগুলো সংযুক্ত, সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণ অবস্থায় খুঁজে পাওয়া আরও কঠিন। কয়েক ঘন্টার ব্যবধানেই 77 লাখ মার্কিন ডলারে বিক্রি হয়ে যায় ডাইনোসরের কঙ্কালটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 67 কোটি টাকা। বিশেষজ্ঞদের দাবি, পৃথিবীতে এখন পর্যন্ত উদ্ধার হওয়া সবচেয়ে বড় ট্রাইসেরাটপস ডাইনোসরের দেহাবশেষ এটি। এই ডাইনোসরের দেহাবশেষের সাথে অন্তত আরও 41টি মাথার খুলি তুলনা করেছি। সেখান থেকে ধারণা পেয়েছি এটি এই যাবৎকালের সবচেয়ে বড় ট্রাইসেরাটপস ডাইনোসর। 2020 সালে নিউ ইয়র্কে 6,70,00,000 বছর আগের ডাইনোসরের একটি ফসিল নিলামে তোলা হয়। সেটি বিক্রি হয়েছিল রেকর্ড 3,18,00,000 মার্কিন ডলারে। অমিত হাসান রবিন,
যমুনা নিউজ। সহিংস সংঘাত অবসানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই লাব্বাইক টিএলপির সাথে চুক্তিতে পৌঁছেছে দেশটির সরকার। এর মধ্য দিয়ে অবসান হচ্ছে টিএলপির 10 দিনের বিক্ষোভের। রোববার এক সংবাদ সম্মেলনে চুক্তির কথা প্রকাশ করলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। টিএলপির সাথে আলোচনায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এবং ধর্ম বিষয়ক মন্ত্রী মুফতি মুনিবুর রহমান। সপ্তাহখানেকের মধ্যে চুক্তি নিয়ে বিস্তারিত জাতির সামনে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। টিএলপি নেতা সাদ রিজভী এটি অনুমোদন করেন বলে জানান। গত বছর ফ্রান্স বিরোধী বিক্ষোভের সময় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। রিজভির মুক্তির ও ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে 22 অক্টোবর লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করে হাজার হাজার টিএলপি সমর্থক। পুলিশ টিএলপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে 7 পুলিশ কর্মকর্তা সহ 11 জন নিহত হয়। ইথিওপিয়ার আমহারা প্রদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর দখলে নিল টাইগ্রে বিদ্রোহীরা। সরকারি বাহিনীর হটিয়ে দিয়ে প্রতিটি সড়ক এবং চেকপোস্টের নিয়ন্ত্রণ নেয় টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট বা টিপিএলএফ এর সদস্যরা। শনিবারের এমন দাবির পর এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইথিওপিয়ার সেনাবাহিনী। তবে অঞ্চলটির মোবাইল ও টেলিফোন সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই অঞ্চলটিতে বিদ্রোহীদের সাথে ব্যাপক সংঘাত শুরু হয় সেনাবাহিনীর। তথ্য বলছে দুই পক্ষের সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ বাসিন্দারা। গেল 1 বছরে মারা গেছে কয়েক হাজার মানুষ। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে 20 লাখের বেশি বাসিন্দা। প্রশিক্ষণ চলার সময় ব্রাজিলে একটি গুহার ছাদ ধসে প্রাণ গেছে ফায়ার সার্ভিসের অন্তত 9 কর্মীর। এই ঘটনায় নিখোঁজ আরও বেশ কয়েকজন। কর্তৃপক্ষ জানায় সাও পাওলো প্রদেশের আলতিনোপোলিস শহরের কাছে একটি গুহায় এই ঘটনা ঘটে। কিভাবে উদ্ধার অভিযান পরিচালনা করতে হয় সেই বিষয়ে প্রশিক্ষণে অংশ নেন ফায়ার সার্ভিসের 26 কর্মী। এ পর্যায়ে গুহার ছাদ ধসে পড়লে ভেতরেই আটকা পড়েন 16 জন। অভিযানে 7 জনকে উদ্ধার করা হলেও বাকিরা নিখোঁজ। পরে 9 জনের মৃতদেহ বের করা হয়। বৃষ্টি এবং ঢলের কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। শেষ করব যমুনা আইডেস্ক। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরেকবার। গ্লাসগোতে জলবায়ু সম্মেলন COP26 এর আনুষ্ঠানিক বৈঠকে প্রতিনিধি ও সরকার প্রধানদের অংশগ্রহণ। কার্বন নিঃসরণ নিয়ে জাতিসংঘের সতর্কতা। G20 বৈঠকের শেষ দিনে গুরুত্ব পেল অস্ত্র চুক্তি ইস্যু। যুদ্ধবিমান নিয়ে বাইডেন এরদোগান বৈঠক আর সাবমেরিন নিয়ে অস্ট্রেলিয়া ফ্রান্স বাকযুদ্ধ। চীনে আবারও বাড়ছে করোনার প্রকোপ। একদিনেই 92 জনের শরীরে শনাক্ত ভাইরাস। 42 দেশে মিলেছে ডেল্টা ভ্যারিয়েন্টের পরিবর্তিত রূপ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।